আজকে আমি তোমাদেরকে পড়াবো প্যাভলভের প্রাচীন অনুবর্তন। প্রাচীন অনুবর্তনে প্রবক্তা হলেন রাশিয়ান শারীরতত্ত্ববিদ আইভান প্যাভলভ। তিনি এই কৌশল আবিষ্কার করেছিলেন 1904 খ্রিস্টাব্দে এবং এই পরের স্লাইডে গিয়ে বলছি তোমাদের, এই ক্লাসিক্যাল কন্ডিশনিং এর আবিষ্কর্তা হিসেবে তিনি নোবেল প্রাইজও পেয়েছিলেন। এবং তিনি এই যে পরীক্ষাটা করেছিলেন একটি ক্ষুধার্ত কুকুরের ওপরে। প্যাভলভ তার পরীক্ষার মাধ্যমে দেখান যে স্বাভাবিক উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক পরিবর্তন করা যায়। এই ব্যাখ্যার ভিত্তি করে তিনি তার শিক্ষণ কৌশলকে প্রতিষ্ঠা করেছিলেন। এবার আমি পরীক্ষাটায় চলে যাচ্ছি। প্যাভলভের পরীক্ষা প্যাভলভ একটি ক্ষুধার্ত কুকুরের ওপর করেছিলেন। তিনি একটি পরীক্ষামূলক টেবিল আনান এবং এই ক্ষুধার্ত কুকুরের সামনে যখন স্বাভাবিকভাবে খাদ্য রাখা হয় তখন তার স্বাভাবিক প্রতিক্রিয়া কি হয় না লালাক্ষরণ। এটা তার স্বাভাবিক প্রতিক্রিয়া। এই স্বাভাবিক উদ্দীপক হচ্ছে কি না খাদ্যবস্তু। যখন প্রথম দিকে প্যাভলভ কিছুদিন কি করছিলেন, পরীক্ষামূলক পরিস্থিতিতে কুকুরটির সামনে খাদ্য রাখছিলেন এবং কুকুরটির লালাক্ষরণ হচ্ছিল এবং সে খাদ্য গ্রহণ করছিল। কিছুদিন বাদে ঠিক একই রকম পরিস্থিতিতে, অর্থাৎ পরীক্ষামূলক পরিস্থিতির মধ্যে যখন কুকুরটিকে খাদ্য পরিবেশন করা হচ্ছিল বা খাদ্য দেয়া হচ্ছিল, তখন তার সঙ্গে আরেকটি উদ্দীপক তিনি অ্যাড করলেন বা সংযোজিত করলেন। সেটি কি না এই ঘন্টার ধ্বনি বা বেল। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই ঘন্টার ধ্বনি বা বেল। তিনি বেলটি বাজালেন এবং খাবারটি পরিবেশন করলেন এবং কুকুরটি সেটি খাদ্যটি গ্রহণ করলো, লালাকরণ হলো, খাদ্যটি গ্রহণ করলো। কিছুদিন ভাবে এই পরিস্থিতিটা চলতে থাকলো এবং 2-3 দিন বাদে বা 7 দিন বাদে দেখা গেল এমন একটি পরিস্থিতি তৈরি হলো, কুকুরটির সামনে খাদ্যবস্তু উপস্থাপন করা হলো না, ঘন্টার ধ্বনি বাজানো হলো। দেখা গেল স্বাভাবিকভাবে লালাক্ষরণ শুরু হয়ে গেছে। কেন? কুকুরটি এটাই অভ্যস্ত যে খাদ্যবস্তু এর পরেই আসবে। তার লালাক্ষরণ কেন হচ্ছে? স্বাভাবিক প্রতিক্রিয়া, স্বাভাবিক উদ্দীপক কি এখানে? খাদ্যবস্তু। স্বাভাবিক প্রতিক্রিয়া কি? লালাক্ষরণ। যখন অন্য একটি উদ্দীপক অর্থাৎ বেল বা ঘন্টার ধ্বনি, তার ফলে ঘন্টার ধ্বনি শুনলে তো কারো লালাক্ষরণ হতে পারে না। কিন্তু যেহেতু প্যাভলভ এই পরীক্ষামূলক পরিস্থিতিতে ঘন্টার ধ্বনি বাজানোর সঙ্গে সঙ্গেই তিনি প্রতিদিন খাদ্যবস্তুকে উপস্থাপন করেছিলেন, সেই পরীক্ষামূলক পরিস্থিতির মধ্যে যেহেতু কুকুরটি পরিচিত ছিল যে অর্থাৎ খাদ্যবস্তু কখন আসবে, ঘন্টার ধ্বনি পরপরই, তার ঘন্টার ধ্বনি শোনা মাত্রই লালাক্ষরণ হতে থাকলো। তাহলে আমরা কি দেখলাম না শুধুমাত্র ঘন্টা ধ্বনি করেও যে লালাক্ষরণ যেটা হচ্ছে সেটা কিন্তু স্বাভাবিক প্রতিক্রিয়া নয়, এটা তাহলে সংযোজিত বা অনুবর্তিত প্রতিক্রিয়া। তাহলে ক্ষুধার্ত কুকুরের সামনে খাদ্যবস্তু রাখলে তার লালাক্ষরণ হতে পারে, তাহলে এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। তাহলে কি হচ্ছে, স্বাভাবিক উদ্দীপক এখানে খাদ্যবস্তু আর স্বাভাবিক প্রতিক্রিয়া কি লালাক্ষরণ। ঠিক পরবর্তী ক্ষেত্রে প্যাভলভ কি করলেন, খাদ্যবস্তু এবং ঘন্টার ধ্বনি সঙ্গে সঙ্গে মানে একটার সাথে আরেকটি সঙ্গে সঙ্গে উপস্থাপন করলেন এবং কুকুরটি লালাক্ষরণ হলো। তাহলে কি হলো, এখানে কৃত্রিম উদ্দীপক কোনটি? ঘন্টার ধ্বনি। স্বাভাবিক উদ্দীপক কোনটি? খাদ্যবস্তু। আর এখানে স্বাভাবিক প্রতিক্রিয়া কি হচ্ছে না লালাক্ষরণ এবং সজাগ ভাব লালাক্ষরণ এবং সে খাদ্য গ্রহণ করছে। এটা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। 3 নম্বর স্টেজে দেখা যাচ্ছে, তৃতীয় পর্যায়, ঘন্টাধ্বনি, খাদ্যবস্তু এবং কৃত্রিম উদ্দীপক, স্বাভাবিক উদ্দীপক এবং ঘন্টাধ্বনি লালাক্ষরণের তার পরবর্তী স্টেপটা কি হচ্ছে না শুধুমাত্র ঘন্টার ধ্বনি হচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে কৃত্রিম উদ্দীপক। শুধুমাত্র কৃত্রিম উদ্দীপকের উপস্থিতিতে সমপরিমাণ লালাক্ষরণ কুকুরটির হচ্ছে। অর্থাৎ এই লালাক্ষরণের যে বিষয়টি দিয়ে আমরা জানতে পারলাম যে আচরণ ধারা, কুকুরটির আচরণ ধারারও পরিবর্তন ঘটেছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে স্বাভাবিক যে উদ্দীপক বা অনাবর্তিত যে উদ্দীপক, এর ফলে স্বাভাবিকভাবে প্রতিটি কুকুরের সামনে খাদ্যবস্তু রাখলে তার লালাক্ষরণ হয়। পরবর্তীকালে দেখা যাচ্ছে স্বাভাবিক অনাবর্তিত উদ্দীপক কোনটি, অর্থাৎ স্বাভাবিক প্রতিক্রিয়া কি, খাবার দেখলে কুকুরের লালাক্ষরণ হচ্ছে, এটা স্বাভাবিক প্রতিক্রিয়া।
আর নিরপেক্ষ বা কৃত্রিম উদ্দীপক কোনটি? ঘন্টার ধ্বনি। স্বাভাবিকভাবে কোনো কুকুরেরই ঘন্টার ধ্বনি শুনলে লালাক্ষরণ হয় না, কিন্তু পরীক্ষামূলক পরিস্থিতিতে যেহেতু খাদ্যবস্তুর সঙ্গে সঙ্গে ঘন্টার ধ্বনি বাজানো হতো, যেহেতু পরীক্ষামূলক পরিস্থিতি কুকুরটি পরিচিত, সেহেতু শুধুমাত্র ঘন্টার ধ্বনি শোনার পরে কুকুরটি লালাক্ষরণ হচ্ছে, অর্থাৎ তার কিন্তু এইটা অনুবর্তন প্রতিক্রিয়া হয়েছে। প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ায় কৃত্রিম উদ্দীপকের উপর একটি গুরুত্ব রয়েছে। এবং এবার দেখা যাচ্ছে যে প্রাচীন অনুবর্তনের শর্তাবলী কি কি থাকছে। তাহলে কুকুরটিকে ক্ষুধার্ত হতে হবে, খাদ্যবস্তু এবং ঘন্টার ধ্বনি মধ্যে কিন্তু কোনো সময় বিশেষ গ্যাপ থাকলে 1 ঘন্টা বাদে ঘন্টার ধ্বনি বাজিয়ে যাওয়া হচ্ছে, তারপর খাবার দিলে কিন্তু হবে না। অর্থাৎ ঘন্টার ধ্বনি সাথে সাথে খাবারটি পরিবেশন করতে হবে, কুকুরটিকে উপস্থাপন করতে হবে। আর কি হচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত অনুবর্তন ঘটছে ততক্ষণ কিন্তু পুনরাবৃত্তি ঘটাতে হবে। ঠিক একইভাবে এই আচরণটি কুকুরটি মানে তার যখন অভ্যস্ত হয়ে যাচ্ছে, ঠিক অপোজিট প্রতিক্রিয়া যদি আমি করি, শুধুমাত্র ঘন্টার ধ্বনি বাজিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে, খাবার পরিবেশন করছি না বা খাবার উপস্থাপন করছি না, কুকুরটির কিন্তু স্বাভাবিকভাবে এই প্রতিক্রিয়াটি কিন্তু আর হবে না, লালাক্ষরণ হবে না। শুধু ঘন্টার ধ্বনি শুনে কিন্তু কুকুরটির আর লালাক্ষরণ হবে না। তাহলে কুকুরটির এই যে পরিমাণ ক্রমশ, লালাক্ষরণের পরিমাণ ক্রমশ হ্রাস পেতে পেতে একসময় কিন্তু তার আর কোনো লালাক্ষরণ হবে না, অর্থাৎ অনুবর্তনটি বন্ধ হয়ে যাবে। এই ঘটনাকে বলা হয় অপানুবর্তন। শিক্ষাক্ষেত্রে আমরা অনুবর্তনের কি কি আমরা প্রভাব রয়েছে সেটা আমরা একটু দেখব। আচ্ছা, আমি এটাই বললাম যেগুলো তোমার আমি আগেই বুঝিয়ে দিলাম, যে আমাদের স্বাভাবিক উদ্দীপক হচ্ছে খাবার, আর আমাদের হচ্ছে এবং স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে রেসপন্স হচ্ছে লালাক্ষরণ। ঠিক একইভাবে আমাদের কৃত্রিম উদ্দীপক হচ্ছে বেল, এবং আমাদের দেখা যাচ্ছে যে কৃত্রিম উদ্দীপক পরেও কিন্তু তার লালাক্ষরণ হলো। এটা প্যাভলভের পরীক্ষার ফলে কিন্তু হলো। এখানে একইভাবে পরীক্ষাটি একটু তোমরা বুঝে নাও বা দেখে নাও, তোমাদের আমি এটা আলোচনা করে দিয়েছি। একইভাবে দেখো ফুডের পাওয়ারের ফলে কি হচ্ছে না, লালাক্ষরণ হচ্ছে। এখানে বেল এবং ফুড একসঙ্গে দেওয়া হচ্ছে, তারও লালাক্ষরণ হচ্ছে। শুধুমাত্র বেলের পর লালাক্ষরণ হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র এই পরিবেষ্টিত পরিবেশের জন্য, অর্থাৎ এটা পরীক্ষামূলক পরিবেশে বারংবার বেল ও ফুড একসঙ্গে দেওয়ার পরবর্তীকালে যেহেতু তার লালাক্ষরণ হতো, শুধুমাত্র জানে যে বেলটা বাজলে খাবারটা আসবে, এই আকাঙ্ক্ষা বা প্রত্যাশা তার কিন্তু কি হচ্ছে না, লালাক্ষরণটা হচ্ছে। দেখে নাও তোমরা, একই জিনিস সেটা ব্যাখ্যা করলাম, সেটি আমি আরেকবার লিখেছি। আচ্ছা, এবার কি হচ্ছে না, এটা আমাদের কেন বাস্তবে শিক্ষণের ক্ষেত্রে বেশি প্রয়োজন সেটা আমি এখন একটু আলোচনা করে দেব। আচ্ছা, প্রথম হচ্ছে যে আমাদের শিক্ষার ক্ষেত্রে, ভাষা শিক্ষার ক্ষেত্রে, শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে এই অনুবর্তন প্রক্রিয়াটি অত্যন্ত প্রয়োজন। বয়স্ক ব্যক্তি বা কোনো বাড়ির বয়স্করা যদি কোনো শব্দ বা বাক্য বারংবার শিশুদের কাছে উপস্থাপন করতে থাকে, সেই শিশুটি কিন্তু সেই শব্দটি বারবার উচ্চারণ করতে করতে শিশুটি কিন্তু ওটা আয়ত্ত করে ফেলে। অর্থাৎ বারংবার উপস্থাপনের ফলে তার কিন্তু ওই বিষয়টি আয়ত্ত হয়ে যায়। একইভাবে অনেক সময় দেখা যাচ্ছে ভাষা শিক্ষার ক্ষেত্রে যেমন হচ্ছে, অভ্যাস গঠনের ক্ষেত্রে কিন্তু এই অনুবর্তন প্রক্রিয়াটির অত্যন্ত গুরুত্ব রয়েছে। সুঅভ্যাস গঠনের ক্ষেত্রে কিন্তু একটি আমাদের এই প্রাচীন অনুবর্তন প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্ব ভূমিকা রয়েছে। একইভাবে দেখা যাচ্ছে যে কুঅভ্যাস দূরীকরণের ক্ষেত্রেও কিন্তু এই প্রাচীন অনুবর্তন প্রক্রিয়াটির ভূমিকা রয়েছে। আর মানসিক চিকিৎসার ক্ষেত্রে শিক্ষার্থীরা অনেক অপসংস্কৃতি বা অপসংগতিমূলক আচরণ করে থাকে, সেটা যদি বিভিন্ন সময় মানসিক চিকিৎসার প্রয়োজনে যদি আমরা অনুবর্তন কৌশলের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিই, তাহলে দেখা যাচ্ছে তাদের যে এই অপসংগতিমূলক যে আচরণগুলো, সেগুলো অনেক সময় দূরীভূত হয়। আর দেখা যাচ্ছে যে অনেক সময় যেটা বললাম, ভাষা শিক্ষার ক্ষেত্রে, কথনের ক্ষেত্রে বা শিশুর মধ্যে আদর্শ অভ্যাস গঠনের ক্ষেত্রে, কুঅভ্যাস দূরীকরণের ক্ষেত্রে, আর দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রক্ষোভমূলক অস্থিরতা দূরীকরণের ক্ষেত্রে আমি প্রাচীন অনুবর্তনে আমরা এই যে আমাদের প্রাচীন প্যাভলভীয় অনুবর্তনে প্রয়োগ করতে পারি, এবং অনেক সময় ধীরে ধীরে উদ্বেগ বা ভয় সেটা কমানো যেতে পারে। এবং দেখা যাচ্ছে যে ফলাফল যদি পুরস্কার বা প্রশংসা করা যায়,
দেখা যায় শিক্ষার্থীরা অনেক বেশি মোটিভেটেড হয়, তার ফলে আমরা দেখা যাচ্ছে যে এটা মোটিভেশন ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং নির্দিষ্ট একটি সংকেত বা কোনো শব্দ শ্রেণীকক্ষে কিছু একটু ব্যবহার করলে দেখা যাচ্ছে যে একটা শৃঙ্খলা বা রুটিন তৈরি করা যায়। যেমন যেমন আমাদের টিফিনের বেল, এটা পড়লে কিন্তু আমরা সকলেই জানি যে এরপর আমাদের বাচ্চারা সবাই খাবার খাবে। এবং যখন ঠিক একইভাবে ছুটির ঘন্টা, এটা কিন্তু আমাদের স্কুলের ছুটির ঘন্টা পড়লে বাচ্চারা বা তোমরা যেভাবে আনন্দিত হও, রাস্তা দিয়ে পথ চলতি মানুষরা কিন্তু অতটা আনন্দিত হয় না। কেন? তোমরা ছুটির ঘন্টা বা টিফিনের ঘন্টা পরে তোমরা খাবার পাবে, তার যে আনন্দটা পাও তোমরা, বা ছুটির পরে বাড়ি যাওয়ার যে আনন্দটা আমরা পাই, সেটা কিন্তু এই পরীক্ষার ফলশ্রুতি হিসেবে কিন্তু আমরা দেখতে পারি যে এটা কিন্তু এরই ফলশ্রুতি। অর্থাৎ এটা দিয়ে একটা রুটিন তৈরি করা যায়, একটা নির্দিষ্ট বেল বা একটা ঘন্টা, প্রার্থনার ঘন্টা আমাদের মধ্যে কিন্তু একটা নিয়ম বা শৃঙ্খলা গঠন করতে পারে। আচ্ছা, অনেকেই এই প্যাভলভি একটু সমালোচনাটা একটু বলে দিই যে প্যাভলভি বিভিন্ন মনোবিদ বিভিন্ন কৌশলে শিখন সম্পূর্ণ তথ্য হিসেবে বেরিয়ে নিতে পারেনি। তাদের মতে শিক্ষণ কখনো শুধুমাত্র যান্ত্রিক ভাবে ঘটে না, এবং ফলে দেখা যাচ্ছে ব্যক্তিগত আশা, আকাঙ্ক্ষা বা চাহিদা, প্রেষণার ওপর এখানে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তার জন্য এখানে যেমন ধরো যান্ত্রিক শিক্ষণ কৌশল, নামতা বলা বা হাতের লেখা বা কোনো টাইপ করা বা কথা বলা, এটার ক্ষেত্রে যেমন প্যাভলভি অনুবর্তনের কৌশলটি ব্যবহার করা যায়, কিন্তু উচ্চতর শিক্ষণের ক্ষেত্রে তারা বলেছে যে প্যাভলভি অনুবর্তন সেভাবে ব্যবহার করা প্রয়োজন হয়নি। আজকে এইটুকুনি। আচ্ছা, আমি পরবর্তী পরীক্ষাটায় যাচ্ছি। দেখো, আজকে আমি পড়াচ্ছি তোমাদের স্কিনারের শিখন। শিখন কৌশলকে আমরা বলি অপারেন্ট কন্ডিশনিং। আচ্ছা, আমি প্রথমেই আগে স্কিনার সম্পর্কে একটু বলে নিই। মনোবিদ, আমেরিকান মনোবিদ ছিলেন স্কিনার। তিনি যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি বিখ্যাত পরীক্ষা, যেটা আমাদের পরীক্ষায় আসবে বা আমাদের সিলেবাসে আছে, সেটা তার ইঁদুরের পরীক্ষাটি। 1932 সালে 1932-তে অপারেন্ট পরীক্ষাটি তিনি করেন, এবং এই পরীক্ষাটি আজকে আমি তোমাদের একটু বর্ণনা করে দিচ্ছি। আচ্ছা, স্কিনারের প্রথমেই আমি যেটা বলবো, স্কিনারের পরীক্ষা করাতে গিয়ে, এটা তোমাদের আগেই বলে দিলাম, তিনি একটা যান্ত্রিক কৌশল একটি ব্যবহার করেছিলেন, সেটাকে বলা হয় স্কিনার বক্স। স্কিনার বক্সটি কি, এটা আমি একটু ভালো করে তোমাদের বুঝিয়ে দিই। স্কিনার তার পরীক্ষা করার জন্য একটা বিশেষ ধরনের যান্ত্রিক ব্যবস্থা তৈরি করেছিলেন। এটা একটা স্কিনার বক্স দেখতে পাচ্ছ। এই স্কিনার বক্সটা তিনি এই পরীক্ষাটির জন্য তিনি তৈরি করেছিলেন। তাহলে এখানে তিনি কি কি নিয়েছিলেন? একটা সরল যান্ত্রিক ব্যবস্থা ছিল, যেখানে একটা ট্রে আসবে, যেখানে একটা লিভারে চাপ দিলে সে ট্রেতে খাবারটি উপস্থাপিত হয় বা খাবারটি পরিবেশিত হয়। ঠিক আছে? এবং এই পরীক্ষাটি একটি রেকর্ডিং এর একটা ব্যবস্থা ছিল, অর্থাৎ বৈদ্যুতিক ব্যবস্থার মাধ্যমে এটা রেকর্ডও করা যেত। তাহলে আমাদের স্কিনারের এই পরীক্ষাটির জন্য কি কি জিনিস লাগছে আমরা বলো? একটি ক্ষুধার্ত ইঁদুর, কিছু খাদ্যবস্তু আর স্কিনার বক্স। সবাই বুঝতে পেরেছো? এবার আমি পরীক্ষাটিতে চলে যাচ্ছি। আচ্ছা, এবার দেখো, স্কিনারের প্রথম পর্যায়, পরীক্ষার একদম প্রথম পর্যায়ে স্কিনার একটি ক্ষুধার্ত ইঁদুরকে তিনি এই বক্সে রাখলেন, এবং বক্সটি রাখার সঙ্গে সঙ্গে স্কিনার নিজেই লিভারে চাপ দিয়ে ইঁদুরটির সামনে কিছু খাদ্য উপস্থাপন করলেন ট্রেতে। ইঁদুরটি প্রথম দিন খাদ্যটি পরীক্ষামূলক পরিস্থিতির সঙ্গে পরিচিতই না, সে স্কিনার বক্সে ঢোকার সঙ্গে সঙ্গেই খাবার পেয়ে গেল। ক্ষুধার্ত ইঁদুর সে খাবারটা খেয়ে নিল। ঠিক পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়, আবার দ্বিতীয় দিন ক্ষুধার্ত ইঁদুরটিকে নিয়ে স্কিনার আবার বক্সে ঢুকিয়ে দিলেন, এবং এদিনকে তিনি লিভারে, আগে থেকে পরিবেশন করার আগে লিভারে চাপ দিলেন না। এই পরিস্থিতিতে ইঁদুরটি, যেহেতু পূর্ব অভিজ্ঞতা ছিল যে ঠিক বক্সে এই জায়গাটি বা ট্রের এই জায়গাটি খাদ্য আসে, সে ইতস্তত ঘোরাঘুরি করতে লাগলো। ইতস্তত ঘোরাঘুরি করতে করতে সে কিছুভাবে ভুলক্রমে সে লিভারে চাপ দিয়ে দিল এবং খাদ্যবস্তু উপস্থাপিত হলো, এবং ইঁদুরটি সেই খাদ্যটি গ্রহণ করলো। ঠিক পরের দিনে ক্ষুধার্ত ইঁদুর এবং স্কিনার তাকে আবার
স্কিনার বক্সে প্রবেশ করিয়ে দিল। এদিন দেখা যাচ্ছে প্রথম দিন ইঁদুরটি যেভাবে ইতস্তত ঘোরাঘুরি করছিল, এই থার্ড দিনে তার ইতস্তত ঘোরাঘুরিটি অনেকটি সংযত হলো। সে কিন্তু আগের দিনের তুলনায় অনেক কম প্রচেষ্টা করেই কিন্তু সে লিভারে চাপ দিয়ে খাদ্য আনতে পারল। তারপরে ক্রমশ পরীক্ষাটি যখন ঘটছে আরো চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, দেখা যাচ্ছে একটি সময় ইঁদুরটি স্কিনার বক্সে প্রবেশের প্রায় সঙ্গে সঙ্গেই সে কিন্তু লিভারে চাপ দিয়ে খাদ্য বস্তু ট্রেতে আনতে সক্ষম হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে কোনো উদ্দীপকের উপস্থিতি নেই, কিন্তু এটি একটা উদ্দীপক কি না, খাদ্যের প্রত্যাশা। এই খাদ্যের প্রত্যাশার জন্য সে কিন্তু একটা আচরণ পরিবর্তন করেছে। যে কোনো ইঁদুর কি একটি কোথাও গিয়ে লিভারে চাপ দিয়ে খাবার আনতে পারে না, কিন্তু এই স্কিনার বক্সে ইঁদুরটি কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে, অর্থাৎ পরীক্ষামূলক পরিস্থিতিতে এই আচরণটি কিন্তু সে আয়ত্ত করেছে। তাহলে এই খাবারের প্রত্যাশা তার আচরণকে পরিবর্তন ঘটিয়েছে। এই জন্য এই স্কিনারের পরীক্ষাটি বলা হয় অপারেন্ট কন্ডিশনিং বা অপারেন্ট পরীক্ষা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে এখানে স্কিনারের এই পরীক্ষাটি আমরা 8 টাইপ অনুবর্তন বলে ব্যাখ্যা করে থাকি এবং এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেটা তুমি জানো, এটা কি হচ্ছে, র্যাট প্রেস দিয়ে লিভারে খাবার নিয়ে আসতে পারছে, লিভারে সে প্রেস করছে এবং খাবার পাচ্ছে, এবং তার বিহেভিয়ার সেই ক্রমশ দেখা যাচ্ছে যে এই বিহেভিয়ারটা সে কিন্তু অভ্যস্ত হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে অপারেন্ট কৌশলের কিছু বৈশিষ্ট্য, তার মধ্যে প্রথমেই দেখব যে প্রস্তুতি, অর্থাৎ আমাদের সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে পূর্ব প্রস্তুতির একান্ত প্রয়োজন। আমাদের শ্রেণীকক্ষে কিনা তার পরীক্ষার বক্সে যখন ইঁদুরটিকে প্রথম প্রবেশ করেছিল, পরিবেশিত পরিস্থিতির সঙ্গে কিন্তু তাকে আগে পরিচয় ঘটিয়েছিল। প্রথম দিন সে যখন ঢুকলো, স্কিনার কিন্তু খাবার তাকে পরিবেশন, মানে লিভারে চাপ দিয়ে নিজেই বাইরে থেকে খাবারটি পরিবেশন করে দিয়েছিল। তাহলে পরিস্থিতির সঙ্গে কিন্তু সে পূর্বে পরিচিত হলো, অর্থাৎ সে প্রস্তুতি নিল, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে সে কিন্তু নিজেই কিভাবে লিভারে চাপ দিতে হয় সেটা কিন্তু আস্তে আস্তে সে নিজে আবিষ্কার করতে পারলো খাদ্যের প্রত্যাশার জন্য। অর্থাৎ আমরা ঠিক এই পরীক্ষাটা যদি আমি লার্নিং এর ক্ষেত্রে নিয়ে আসি, তাহলে আমরা দেখব কোনো বাচ্চাকে শ্রেণীকক্ষে যদি আমি না পারলেও তাকে যদি আমি শাস্তি না দিয়ে তাকে কিছুভাবে বুঝিয়ে আমি তার পড়াটা আমি কিছুভাবে মানে নিলাম, বা তার কাছে পড়াটা আমি কিছুভাবে আয়ত্ত করাতে পারলাম, এবং তাকে রিওয়ার্ড স্বরূপ তাকে আমি বিভাগ প্রশংসা বা তাকে কিছুভাবে আমি তাকে আমি উৎসাহ দান করলাম, তাহলে সে কিন্তু তার পড়াশোনার প্রতি আগ্রহ আরো বাড়তে থাকবে। এবং যেটা আরেকটা দেখা যাচ্ছে যে এখানে সবসময় যে আমরা দেখছি যে মোটিভেশন, ক্লাসরুমের মধ্যে যদি আমি তাকে সবসময় যান্ত্রিকভাবে না পড়িয়ে তাকে সক্রিয়তা ভিত্তিক শিক্ষণের মাধ্যমে আমি তাদের সক্রিয় করে তুলতে পারি, তাহলে সেই শিক্ষণের ক্ষেত্রে তাদের কিন্তু আগ্রহ অনেক বেশি বাড়বে। ফলে শিক্ষার্থীকে যদি আমি মনোযোগী করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে না, শ্রেণীকক্ষে আমাকে বারংবার বিভিন্ন রকম ভাবে তাকে মোটিভেট করতে হবে, তাকে বিভিন্নভাবে সক্রিয় করতে হবে, এবং তাকে আমাকে কি করতে হবে, বিভিন্নভাবে প্রতিদিন তাদের ফিডব্যাকের একটা সবসময় প্রশংসা বা তাকে উৎসাহ দান করাটা শ্রেণীকক্ষে যিনি শিক্ষক তাকে করতে হবে, এবং শাস্তিদান নীতি সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে। এবং দেখা যাচ্ছে শিক্ষার্থী যত সক্রিয় হবে, শিক্ষার্থীর মধ্যে কর্ম সম্পাদনের যদি সুযোগ তার মধ্যে করে দেওয়া যায়, শিক্ষার্থীর কাছে শিক্ষা গ্রহণ পদ্ধতিটি অনেক সহজ হয়ে ওঠে। এবং সব থেকে শিক্ষাদানের আগে শিক্ষককে শ্রেণীকক্ষে গিয়ে প্রথমে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ তাদের কিভাবে প্রস্তুতি করবে, আমি তোমাদের আজকে এটা পড়াবো, তোমরা এই বিষয়টা সম্পর্কে যা জানো তোমরা একটু আমাকে বলো দেখি। যেমন ধরো ছোট গল্প নিয়ে পড়াচ্ছে, তোমরা কোনো ছোট গল্প ছোটবেলা থেকে পড়েছো, কি ছোট গল্প পড়েছো একটুখানি বলো, কার লেখা ছিল। এইভাবে আস্তে 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 বাচ্চাদের কাছ থেকে আগে জানতে হবে, তাদের উৎসাহিত দিতে হবে, তাদের প্রস্তুতি করতে হবে। এবং দেখা যাচ্ছে যে অনেক সময় শ্রেণীকক্ষের শিক্ষক তাদের মনোনিবেশ যদি করতে পারেন বা শিক্ষক উৎসাহিত দান করতে পারেন, শ্রেণীকক্ষ অনেক বেশি জীবন্ত প্রাণোচ্ছল হয়ে উঠবে। এবং আরেকটা হচ্ছে
যে শক্তিদায়ক উপস্থিতি, শক্তিদায়ক উদ্দীপকের উপস্থাপন এবং মৌখিক প্রশংসা, তুমি পারবে, তোমার এটা খুব সুন্দর হয়েছে, বা এটা চেষ্টা করলে আরেকটু উন্নত হতো। এই যে প্রশংসার ফলে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে আরো বেশি উৎসাহিত হয়ে আসছে, বা আরো অনেক প্রশ্ন তাদের মনে জাগছে, এবং তারা আরো পরবর্তীকালে আরো বেটার লার্নিং এর জন্য প্রস্তুত হচ্ছে। এবং সুঅভ্যাস গঠন, দেখা যাচ্ছে যে অনেক সময় সুঅভ্যাস গঠনের ক্ষেত্রে এই অনুবর্তন, আমাদের অপারেন্ট অনুবর্তন সহায়তা করে। অপারেন্ট অনুবর্তন শৃঙ্খলা গঠন করে। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রতিক্রিয়াগুলো যদি পর্যায়ক্রমে সৃষ্টি করা যায়, যেমন এক্ষেত্রে আমি বলবো প্রোগ্রাম টিচিং বা টিচিং মেশিন দিয়ে যদি পড়াশোনা করানো যায়, তাহলে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা জানা থেকে অজানার উপর ভিত্তি করে অনেক সুন্দরভাবে তারা নিজেরাই কিন্তু স্বয়ং সম্পূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারে। অর্থাৎ তাদের মধ্যে শেখার যে আগ্রহটা যদি আমরা বার করে দিই, তুলে দিই, বা তাদের আরো জাগ্রত করি, তাহলে দেখা যাচ্ছে সক্রিয়তা ভিত্তিক শিক্ষার মাধ্যমে তারা শ্রেণীকক্ষকে অনেক বেশি জীবন্ত বা প্রাণবন্ত করে তুলতে পারে। বানান করা, গণিত শেখা বা শব্দ গঠন করতে পারা, এগুলো শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমাদের বিশেষ উপযোগী হয়। এই অপারেন্ট কন্ডিশনিং মাধ্যমে কিন্তু আমরা করতে পারি এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটে। সব থেকে বড় কথা যে অপারেন্ট অনুবর্তন নীতি একটি গুরুত্বপূর্ণ নীতি, যার ফলে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিত্ব গঠিত হয়। এবং উত্তর আলোচনা থেকে আমরা কি দেখছি যে অপারেন্ট কন্ডিশনিং যারা, বেশিরভাগ মানুষেরই পড়াশোনার ক্ষেত্রে এই অপারেন্ট কন্ডিশনিং কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। আজকে এই পর্যন্ত, অপারেন্ট কন্ডিশনিং এই পর্যন্ত।